আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন বসবিদ্যার সপ্তম শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ে যে দুই দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে কবি যে নদীর ওপর ভর্তি করে ভেসে চলেছেন তার নাম, এটা হবে আত্রাই। এরপর একে দাগে যেটা আছে নেবুর পাতায় করম চা হে বৃষ্টি, এটা হবে স্পেনে চা। এরপরে একে দাগে 3 ননিমালা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন, এটা হবে জিতেন ব্যানার্জি ও গোল্ডি। এরপরে একে দাগে 4 যেটা আছে ভারতবর্ষ হয়ে উঠেছে সব জাতির, এটা হবে পূর্ণক্ষেত্র। এরপরে একে দাগে 5 আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। এরপরে একটা 6 যেটা আছে বই পড়া সব মিছেই হতো যদি, এটা হবে বই পড়া না হতো। এরপরে একটা 7 যেটা আছে কোনো কাজ আগে শুরু হয়ে এখন শেষ হয়েছে বোঝাতে যে প্রত্যয় হয় সেটি হলো, এটা হবে কয়ত। এরপরে একে থেকে 8 আছে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে নিম্নলিখিত পত্রে, এটা হবে করণ কারক, এখানে শাঁখে হচ্ছে এটা করণ কারক। এরপরে একে 9 যেটা আছে চল ধাতুযুক্ত অন্ত সমান চলন্ত, এটা হবে বাংলা কৃতপ্রত্যয়। এরপরে একে 10 যেটা আছে ময়ট প্রত্যয় যুগে একটি শব্দ হলো, এটা হবে মৃন্ময়। এরপরে একে দাগের 11 যেটা আছে ক্রিয়ার আধারকে বলা হয়, এটা হবে অধিকরণ। এরপরে 2 দাগে আছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1 যেটা আছে বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন, এর উত্তর হলো বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে চিন্তায় বাপ মায়েরা মুচ্ছ যাবেন। এরপরে 2 দাগে যেটা আছে ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন, এর উত্তর হলো ভারত তীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে বিশ্ব মানবতার মহান তীর্থ বলে অভিহিত করেছেন। তীর্থক্ষেত্রের পুণ্যভূমিতে যেমন তীর্থযাত্রীরা ঈশ্বরের আরাধনায় নিজেদের সমবেত করে, ঠিক তেমনই এদেশের মাটির মহিমায় জাতিপর্ণ ধর্মের বিভেদ ঘুচিয়ে সমস্ত মানুষ মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করেছে। তাই কবি আলোচ্য কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলেছেন। এরপরে 2 থেকে 3 যেটা আছে টই কাঁপে সব, টই কোথায় কাঁপে, টই হচ্ছে ছোট্ট পাখির রং বেরঙের পাখায় কাঁপে। এরপরে 2 থেকে 4 বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় কোন মাসে, বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে। এরপরে 2 থেকে 5 আছে শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি, এর উত্তর হলো টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে কারণ এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, তাই এক চূড়ান্ত উত্তেজনাপূর্ণ খেলা হবে আশা করে শহরের মধ্যে সাড়া পড়ে গেছে। এরপরে 2 দাগের 6 যেটা আছে ভারতের মধ্যে কোথা থেকে তিব্বত নিকটবর্তী, ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত নিকটবর্তী। এরপরে 2 থেকে 7 যেটা আছে জাদুকর সোনাটিয়াকে কি উপহার দিয়েছিলেন, এর উত্তর হলো, এই যে এর উত্তরটি আমরা এখানে বলে দেব জাদুকর 2টি তুলতুলে সুন্দর খরগোশের বাচ্চা তাদের উপহার দিয়েছে। এরপরে 2 থেকে 8 যেটা আছে হোটেলওয়ালা আসলে কে, এর উত্তর হলো ঘড়িওয়ালার দাদা হলো হোটেলওয়ালা, সে প্রকৃতপক্ষে নোটো মাস্টার অর্থাৎ সার্কাস দলের অধিকারী। এরপরে এটা আছে 2 9 কারক কত প্রকার ও কে কে, এর উত্তর হলো কারক 6 প্রকার, যেমন 1 হচ্ছে কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণ কারক, 4 নিমিত্ত কারক, 5 অপাদান কারক এবং 6 অধিকরণ কারক। এরপরে 2 এর 10 যেটা আছে তির্যক বিভক্তি বলতে কি বোঝো, এর উত্তর হলো যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। এরপরে
2-11 যেটা আছে গঠনগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? এর উত্তরটি হলো এই যে গঠনগত দিক থেকে বাংলা শব্দ দু প্রকার, যেটা হচ্ছে মৌলিক শব্দ ও সাধিত শব্দ। এরপরে 2-12 যেটা আছে প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো প্রাথমিকভাবে বলা চলে ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। ধাতু বা শব্দের সঙ্গে যে সব বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন ধাতু বা শব্দ গঠন করে তাকেই প্রত্যয় বলে। যেমন চল ধাতুযুক্ত অনট সমান চলন। এরপরে 2-13 যেটা আছে বিদেশি প্রত্যয় যোগে দুটি শব্দ তৈরি করো। এর উত্তরটি হলো এই যে বিদেশি প্রত্যয় যোগে যেমন হচ্ছে বাবুযুক্ত আনা, বাবু আনা। এরপরে যেটা আছে ফাঁকিযুক্ত বাজ, ফাঁকি বাজ। এরপরে এটা আছে ডেকযুক্ত চি, ডেকচি। এরপরে 3 আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3-1 যেটা আছে পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটল বাবুর। এর উত্তরটি হলো এই যে যুদ্ধের ফলে অফিসে 9 বছরের সাথে চাকরিটি যাওয়ার পটলবাবুর পাড়ায় থিয়েটারের দল করা হয়নি। এরপরে 3-2 যেটা আছে হি হি তুক করা হলো না বক্তাকে কাকে সে এ কথা বলেছে। এর উত্তরটি হলো এখানে বক্তা হলো টাউন স্কুলের নবীন খেলোয়াড় টুনু। টুনু তার দলেরই অন্য খেলোয়াড় সমরেশকে উদ্দেশ্য করে একথা বলেছে। এরপরে 3 যেটা আছে ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝায়। এর উত্তরটি হলো ওং শব্দটি সংস্কৃত অপ ধাতু থেকে উৎপন্ন, যার 19টি ভিন্ন ভিন্ন অর্থ আছে। ওঙ্কার ধ্বনি হলো ঈশ্বরবাচক ধ্বনি, ব্রহ্মের শব্দ প্রতীক। এটি সব মন্ত্রের বীজ মন্ত্র। বেদ, উপনিষদ, গীতা ও অন্যান্য হিন্দু শাস্ত্রের সর্বত্রই এই ধ্বনির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতবর্ষ একসময় সমস্ত বিভেদ ভুলে ঐক্যের বেদমন্ত্রে উজ্জীবিত হয়েছিল, আর এই প্রসঙ্গে আলোচ্য শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে। এরপরে 4 আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 4-1 যেটা আছে বৈটই কবিতার কবি কে। বৈটই কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। তুই না থাকলে কি হতো। এর তো হলো তুই না থাকলে বই পড়া মিথ্যা হয়ে যেত। এরপরে 4-2 যেটা আছে রুদ্রবীণা কে, এটি কিসের প্রতীক। এর তো হলো এই যে রুদ্রবীণা হলো দেবাদিদেব মহাদেবের বীণা, এটি হচ্ছে প্রলয়ের প্রতীক। এরপরে 4-3 যেটা আছে পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়। এর উত্তরটি হলো পাখিরা ধানের ক্ষেত থেকে নিজেদের বাসার দিকে উড়ে যায়। এরপরে 5 আছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1 যেটা আছে সোনা ও টিয়া বনের মধ্যে নাচার সময় কি হয়েছিল। এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। মাকুকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তাদেরই নাচতে ও গাইতে হবে। এই ভেবে সোনা টিয়া নাচ গানটা ভালো করে তৈরি করতে লাগলো। বনের মধ্যে গাছের নিচে দুজন ময়লা জামা পরে নাচতে লাগলো। গাছ থেকে টুপটাপ সাদা ফুল পড়তে লাগলো। সোনাটিয়া সেগুলিকে চুলের মধ্যে গুজে রাখলো। এই সময় কোথা থেকে দুটো সবুজ পায়রা উড়ে এসে গাছের ডালে বাকুম বাকুম করতে লাগলো, আর এর তালে তাল দিতে থাকলো পাতার আড়ালে থাকা একটি কাঠঠোকরা। আর ঝোপের পাশে বনময়ূর এসে পেখম ধরে নাচ জমালো। এরপরে 5-2 যেটা আছে মাকুকে কোথায় কিভাবে পাওয়া গেল, তাকে কেমন সাজানো হয়েছিল। এর উত্তরটি হলো এর উত্তরগুলি আমরা এখানে বলে দেব। এই যে মাকুকে ছাউনির তলায় কম আলো বলে বড়
ডেলাইটের নিচে ময়লা শতরঞ্জির ওপর হাত পা এলিয়ে মাকু পড়েছিল। আর হচ্ছে এরপরে এটা হচ্ছে মাকুকে সাজানো হয়েছিল, এটা হচ্ছে এটা মাকুকে সংরা রং মাখিয়েছিল। মেম তাকে নতুন পোশাক পরিয়েছিল, তাই মাকুকে চেনা যাচ্ছিল না। এরপরে 6 দাগে যেটা আছে কম বেশি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগে 1 যেটা আছে দিন ফুরলো কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরলে কবিতাটিতে গোধূলির মনোরম দৃশ্য বর্ণনা সঙ্গে সঙ্গে শিশু মনের অনাবিল সুখ দুঃখের দিকটি প্রকাশ পেয়েছে। শিশুরা খেলতে ভালোবাসে, তাই তারা কিছুতেই মাঠ ছেড়ে আসতে চায় না। সূর্য অস্ত যাওয়ায় তারা বিরক্তি প্রকাশ করে দুচ্ছাই করে। কবি তাদের ঘরে ফেরাকে পাখিদের নীড়ে ফেরার সঙ্গে তুলনা করেছেন। পাখিরা যেমন ধানের গুচ্ছের উপর দিয়ে উড়ে যায় ছেলের দল, ও তেমনি নিজের নিজের মন খারাপের গর্তে ফিরে যায়। বাবার শাসনের কথা ও তাদের মনে পড়ে। শিশুরা ভীত হয়ে এই ভেবে যে মা বাবা বকবে। সন্ধ্যার আগে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়ায় মন দিতে হবে। আলোচ্য কবিতা কবি একথাই বলতে চেয়েছেন। খেলাধুলার পর বা পড়তে বসা শিশুদের কর্তব্য, তবেই তাদের দেহ মনের বিকাশ হবে। কবি নিজে শিশু হয়ে শিশু মনের খেয়ালি কল্পনার কথা শুনিয়েছেন। এইভাবে কবি দিন ফুরনোর পূর্বাভাস স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে 6-2 হচ্ছে ভারতীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন। এর উত্তরটি হলো সাগর অগাধ জলরাশির ভাণ্ডার, সেই জলরাশিতে কত না নদী এসে মিলিত হয়। ভারতবর্ষ সেই অগাধ জলরাশি রূপ সাগরের মতো। এখানে নানা সময়ে নানা সাম্রাজ্যলোভী দল এসে মিলিত হয়েছে নানা উদ্দেশ্য সাধনের জন্য। এরা আবার বিলীনও হয়ে গিয়েছে নিজেদের ক্ষমতার দম্ভে। কবি বলেছেন ভারতে পবিত্র করা তীর্থনীরে সবাই স্নান করেছে। ভারতবর্ষ নানা জাতি নানান ধর্মের সমন্বয় গড়া। এখানে একের মনে অন্যের জন্য টান অনুভূত হয়, যা অন্য কোনো দেশে বিরল। তাই কবি সবার পরশে পবিত্র করা তীর্থনীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সকলকে একত্রে হতে বলেছেন। এরপরে 6-3 যেটা আছে বইটই কবিতায় টইকে কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে। এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটাও খাতায় লিখে নাও। টইকে রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত ছোঁয়া খোলা মাঠে, অন্ধকার মেঘের বিদ্যুতের ঝলকানিতে, দিঘির জলে বৃষ্টির ফোঁটায়, পাখির ডানায়, ছোটদের মিষ্টি হাসিতে খুঁজে পাওয়া যাবে। এরপরে 7 দাগে আছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7 থেকে 1 যেটা আছে ননিবালা তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে কিসের জন্য দরখাস্ত লিখেছিলেন, শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল। এর উত্তরটি হলো ননিবালা দেবী আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেবকে দরখাস্ত লিখে দিয়েছিলেন। দরখাস্তটিতে ননিবালা দেবী বাগবাজারের রামকৃষ্ণ পরমহংস দেবীর স্ত্রী সারদামণি দেবীর কাছে তাকে রাখার আবেদন জানিয়েছিলেন। বিপ্লবী ননিবালা দেবী গোল্ডি সাহেবের হাতে দরখাস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে সাহেব সেটি ছেড়ে তারই সম্মুখে ছেঁড়া কাগজের টুকরোটিতে ফেলে দিয়েছিলেন। এরপরে 7 থেকে যেটা আছে গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। এর উত্তরটি হলো খেলতে নামার আগে গাধার কান মলতে না পারায় দলের অন্যান্য খেলোয়াড়রা যখন বেশ চিন্তান্বিত, তখন ক্যাপ্টেন গিরিনি প্রথম অনুভব করে যে এসব নিয়ে আর না ভেবে মাঠের ভালো খেলার চেষ্টা করতে হবে। খেলার প্রথমার্ধে টুনুর পায়ে চোট লাগে। টুনু মনে হয় দিব্যেন্দু
বাবু মিশন স্কুলের পক্ষ হয়ে তাদের ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করলেন। তখন গিরিনী তাকে দিব্যেন্দুবাবুর ভাবনা ছেড়ে শুধুমাত্র গোল করার কথা ভাবতে উৎসাহিত করেছে। হাফ টাইমে টুনুকে গিরিন নিজের ফুলে যাওয়া হাঁটু দেখিয়ে খেলার সময় এসব কথা না ভাবতে উপদেশ দিয়েছে এবং তাকে উৎসাহ ও সাহস যোগাতে বলেছে। টুনু, আজ তুই ভরসা, তুই যদি চেষ্টা করিস তাহলে 3টে গোল দিতে পারিস। পায়ে ব্যথার কথা ভুলে গিয়ে টুনুর মাথায় শুধু জেতার চিন্তা জাগিয়েছে। শুধু মনে রাখ, আজ আমাদের জিততেই হবে। গিরিনের কথায় উৎসাহিত টুনু একাই 3টে গোল দিয়ে দলকে জেতাতে প্রধান ভূমিকা গ্রহণ করেছে। গাধার কার নাম হলেও জিততে পেরে দলের বাকি সবাই যখন অবাক, তখন গিরিন এই সাফল্যের সত্যিকারের নায়ককে চিহ্নিত করে বলেছে, আজ টুনুই আমাদের হিরো, এবং নিজে আড়ালে থেকে যথার্থ অধিনায়কের ভূমিকা পালন করেছে। এরপরে 7 থেকে 3 যেটা আছে, চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি ও তার মায়ের চরিত্র বর্ণনা করো। এর উত্তর হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাটকের প্রধান চরিত্র হলো চিন্তাশীল নরহরি। প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে বিভিন্ন ভাবনায় ভাবিত হতে দেখা যায় এবং এর জন্য সে অযথা সময় নষ্ট করে। শব্দের উৎপত্তি বা তার অর্থে বিবর্তন কীভাবে হয়ে চলেছে সেই সম্পর্কে নরহরি চিন্তা ভাবনা করে। যেমন তার মাকে তাকে বাছা বললে সে মাকে উক্ত শব্দটি যে বৎস শব্দে পরিবর্তিত রূপ তা জানায়। আবার লক্ষ্মী শব্দের আদি অর্থ দেবী বিশেষ থেকে পরিবর্তিত হয়ে সুশীলা নারীতে এবং বিশেষ ক্ষেত্রে পুরুষকেও লক্ষ্মী বলা যায়, সেসব বিষয়ে সে আলোকপাত করে। শিশু ভাগ্নেকে সে জিজ্ঞাসা করে তার নামের সমাস কী হবে। আবার দণ্ডবোধ করো কথাটি ব্যাকরণগতভাবে ভুল, সেটি হবে দণ্ডবোধ হও, সে কথা সে তার মাকে জানায়। এর থেকে বোঝা যায় যে ব্যাকরণে নরহরির দক্ষতা অসীম। শিশুকে কিভাবে আদর করা উচিত সেই বিষয়েও সে চিন্তা করে এবং বলে, ছেলেবেলাকার আদরের উপর সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। মাছি ফনফন করে না, তাদের ডানা থেকে এমন শব্দ হয়, সূর্য অস্ত যায় না, পৃথিবীটা উল্টে যায়। এসব কথার মধ্যে বৈজ্ঞানিক সত্য থাকলেও কোন অবস্থায় এবং কাকে এই শিক্ষা দেওয়া যায় তা তার মাথায় থাকেনি। এইসব আচরণ থেকে বলা যায় যে নরহরি বাস্তব জ্ঞানহীন, অলস, নিজের জ্ঞানকে জাহির করতে চাওয়া একজন চিন্তাশীল ব্যক্তি। এরপরে তার যে মার চরিত্রটি আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। চিন্তাশীল নাটকে নরহরির মা গৌণ হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্র। তিনি নরহরির জীবনে মানসিক দিককে গড়ে তোলার পেছনে প্রভাবশীল ভূমিকা পালন করেন। তার চরিত্র বর্ণনা করলে মূলত কয়েকটি দিক সামনে আসে। এক হচ্ছে স্নেহশীলা ও মমতাময়ী মা। নরহরির মা মাতৃত্বের স্নেহে ভরপুর। তিনি ছেলেকে ভালোবাসেন, তার সুরক্ষা চান এবং জীবনযাত্রার নৈতিক পথে চালিত করতে আগ্রহী। এরপর 2টা আছে সংস্কার প্রবীণ নারী। তিনি পরিবার ও সমাজে প্রচলিত সংস্কার ও রীতিনীতি মেনে চলেন। ছেলের চরিত্র ও ভবিষ্যৎ নিয়ে তিনি সমাজমুখী মানসিকতা পোষণ করেন। এরপরে 3 যেটা আছে মাতৃসুলভ এবং স্নেহময়ী। তিনি নরহরির চিন্তায় মগ্ন থাকার কারণ জানতে চান এবং তাকে চিন্তামুক্ত করার জন্য তার ভাগ্নেকে কোলে নিয়ে ঘরে প্রবেশ করেন। এরপরে এটা আছে বাস্তববাদী। তিনি নরহরির চিন্তাশীল ও গভীর মনোভাবের বিপরীতে সাধারণ ঘরোয়া কাজ ও পরিবারের প্রতি যত্নশীল একজন মা হিসেবে প্রকাশিত হন। এরপরে 8 থেকে যাচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 1 যেটা যাচ্ছে মাকুকে কিভাবে জীবন্ত করে তোলা হয়েছিল। এর উত্তরটি হলো, খরগোশ ধরার ফাঁদে যখন মাকুকে পাওয়া যায় তখন চাবি ফুরিয়ে মাকু মরার মতো নেতিয়ে পড়েছিল। ঘড়িওয়ালা মাকুর চাবি কাছে রাখেনি। টিয়া জানায় সে কান খুশকি বানিয়েছে, তা দিয়ে মাকুর চাবি ঘোরাতে পারবে। সে পুটুলি হাতে করে
তরবরিয়ে মাকুর মাথার কাছে উবু হয়ে বসে। ঘড়িওয়ালা সং জাদুকর আরও দুজন মিলে মাকুকে ধরে উবুর করে দেয়। ঘড়িওয়ালা মাকুর জামার বোতাম খুলে ঘড়িটাকে খালি করে দেয়। মাকুর দুই ডানির মাঝখানে ছেঁড়ায় একটা গোলাপি কাঠি ঢুকিয়ে টিয়া পাক দিতে থাকে। ঘড়িওয়ালা কাঠিটা নিয়ে পাক দিতে চাইলেও টিয়া কনুইয়ের গুঁতো দিয়ে তাকে সরিয়ে দেয়। তখন ঘড়িওয়ালা খুশি হয়ে সরে যায়। যখন চাবি আর ঘোরে না, টিয়া তখন ঘড়িওয়ালার দিকে তাকায় এবং আঙুলে আগা দিয়ে চেপে চুপে দেখে সত্যি পুরো চাবি দেওয়া হয়েছে কিনা। সোনা হাত বাড়িয়ে চাবিটাকে নেওয়ার চেষ্টা করলে টিয়া ছো মেরে সেটাকে নিয়ে আবার পুটুলির মধ্যে গুজে রাখে। এরপর মাকুকে চিৎ করা হয়। ঘড়িওয়ালা কিছু বলার আগেই টিয়া পুট করে মাকুর নাকের টিপকলটা টিপে দেয় আর মাকুর মাথার মধ্যে খড়র শব্দ হতে থাকে। মাকু চোখের পাতা কেঁপে ওঠে, হাত পা নড়ে, মাকু উঠে বসে। এইভাবে নেতিয়ে পড়া মাকু আবার জীবন্ত হয়ে ওঠে। এরপরে 8 যেটা আছে, সোনাটিয়া মাকুকে খুঁজে পেলেও মাকু থাকলো না কেন? মাকুর ওপর সোনাটিয়া রাগ হওয়ার কারণ কি? এর উত্তরগুলি হলো, বনের ভিতরে মাকুকে খুঁজতে খুঁজতে সোনাটিয়া হঠাৎ মাকুকে পেয়ে যায়। তখন সোনাটিয়া মাকুকে জানায় যে জোলাপ খেয়ে সার্কাসের জানোয়াররা নেতিয়ে পড়েছে, তাই সবাই ঠিক করেছে মাকুকেই সেদিন খেলা দেখাতে হবে। সে কথা শুনে মাকু যেন আকাশ থেকে পড়ে। সোনাটিয়া মাকুকে অনেক বোঝায় যে মাকু অঙ্ক কষবে, নাচবে, গাইবে, কিন্তু মাকু কিছুতেই তাদের কথায় রাজি হয় না। সে কিছুতেই করবে না বলে গো ধরে থাকে। শেষে সোনা যখন বলে যে জাদুকর পরীদের রানীর সঙ্গে ধুমধাম করে মাকুর বিয়ে দেবে, তখন বিরক্ত হয়ে মাকু তাদের ছেড়ে আবার পালিয়ে যায়। সোনাটিয়া মাকুকে অনেক করে বোঝাতে চেষ্টা করেছিল। মাকুর মাথায় কাঁদার কল বসিয়ে দেওয়ার কথাও বলেছিল তারা। এমনকি পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে দেওয়া হবে সেও কথাও তারা জানায়। তবুও মাকু তাদের কোনো কথাই শোনে না। সবাইকে বিপদের মধ্যে ফেলেই সে আবার পালিয়ে যায়। সোনাটিয়া মাকুকে খুব ভালোবাসত, তাই তারা ভেবেছিল যে মাকু অবশ্যই তাদের কথা শুনবে, অথচ মাকু তা করে না। তাই মাকুর উপর সোনাটিয়া খুব রাগ হয়। এরপরে 9 দাগে যেটা আছে, পত্র রচনা করো যে কোনো একটি। 9 দাগে যেটা আছে, গরমে ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। এরপরে 9 দাগে যেটা আছে, দিদির বিয়ের কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, এই বিষয়ে ছুটি মঞ্জুর আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। এরপরে এটা আছে 10 দাগে, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10 দাগে যেটা আছে, পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা। এই যে পরিবেশ রক্ষা ভার্স যেটা আছে, রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এটাই তোমরা লিখে দেবে। তোমরা ভালোভাবে দেখে নাও। এরপরে যেটা আছে 10 থেকে 2, ভ্রমণের অভিজ্ঞতা। এই যেমন একটি গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা তোমরা লিখতে পারো এভাবে। এটা দেখে নাও তোমরা। এরপরে এটা আছে 10 থেকে 3, পুজোর ছুটির আনন্দ। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।